গল্পকথন বাই কল্লোল চ্যানেলে আপনারা শুনছেন আশাপূর্ণা দেবীর লেখা প্রথম প্রতিশ্রুতি। আজ ষোড়শ পর্ব। গাড়ি পালকির পথ নয়, তবু এসব কাজে পালকিতে চেপে যাওয়াটাই রেওয়াজ। পঞ্চুর মা বলে, আমি বাসন কখানা মেজে ফেলে বাসা থেকে কাঁচা কাপড় পরে আসছি বৌদিদি, তুমি সাজগোজ করে নাও ততক্ষণ। আর খোকাদের পোশাক আশাক পরিয়ে। খোকারা তো এখন স্কুলে চলল, বলল সত্যবতী। ওমা, সে কি কথা, নেমন্তন্ন খাবে না ওরা? স্কুল কামাই করে? পঞ্চুর মা অবাক হয়ে বলে, একদিন তোমার স্কুল কামাইটা এমন মারাত্মক হলো বৌদিদি? পাড়া শুদ্ধ ছেলে আজ স্কুলে যাবে নাকি? বলে 20 দিন থেকে দিন গুনছে সবাই। বড় মানুষের বাড়ির নেমন্তন্ন, কত ভালো মন্দ সামগ্রীর আয়োজন। 12 মেসে সংসারে তোমার গিয়ে সেসব চোখেও দেখতে পায় না কেউ। সত্য ঈষৎ কঠিন সুরে বলে, তা 12 মাস যখন দেখতে পায় না, তখন একদিন পেয়েই বা কি রাজ্য লাভ হবে? তুই বাসা থেকে ঘুরে আয়, আমি একাই যাব। জানি নে বাবা, তোমার মতিগতি কেমন? বলি, ছেলেরা না গেলে মাথাপিছু ছাঁদাটাও তো বেবাক লোকসান। লাভ লোকসানের হিসেব তোর সঙ্গে করতে বসতে পারছি না পঞ্চুর মা, কাজ ছেড়ে বাসা থেকে ঘুরে আয়। পঞ্চুর মা তথাপি হাল ছাড়ে না, বলে, তা বৌদিদি, খোকারা স্কুল থেকে ফিরেও তো যেতে পারে। খ্যাঁট তো তোমার গিয়ে দুপুর থেকে সাঁঝ অবধি চলবে। তুই থামবি? বলে ধমক দিয়ে সরে যায় সত্য। নবকুমার কোটের পকেটে পানের কৌটোটা ভরে নিতে নিতে বলে, ছেলেদের নিয়ে গেলেই পারতে। কেন? কেন আবার কি, নেমন্তন্ন? না, বড়লোকের বাড়ি না যাওয়া ভালো। ছেলে বুদ্ধি, ছেলে মন, অত জাঁকজমক দেখে এসে নিজেদের তুচ্ছ মনে করতে শিখবে। তোমার যত সব উদ্ভট কথা, মাথাতে আসেই যে কি করে। যাক, যাবে, একটা টাকা নিয়ে যেও, সামাজিক আশীর্বাদটা দিতে হবে তো। সত্যর জোড়া ভুরু নেচে ওঠে, কৌতুকের হাসিতে মুখ উজ্জ্বল দেখায়। একটা টাকা? ধুত, এতদিন ধরে এত সিধে শান্তি কাপড় চোপড় পেয়ে আসছি, যদি তার সুদ দেবার সুযোগ পাচ্ছি, টাকা দিয়ে সারব কেন? তবে কি দেবে, গিনির মালা? নবকুমার রহস্য করে। গিনির মালা? না, বেআন্দাজি কিছু করতে যাব না, এইটে দেব। সত্য তোরঙ্গ খুলে একটা জিনিস বার করে, মুঠোয় চেপে রহস্য ভরে বলে, হাত গুনে বলো, কি এটা? হাত গুনতে জানি না, আপিসের বেলা হয়ে যাচ্ছে, দেখাবে তো দেখাও। সত্য মুঠো খুলে ধরে, আর ঝকমক করে ওঠে সোনার জলুস, কড়িহার এক গাছা, ভরি 5 কম নয়। নবকুমার হেসে ফেলে বলে, ইস, তার নয়, প্রাণ ধরে পারবে? নিশ্চয়ই, আমার প্রাণ অত হালকা নয়। পাগলামি করো না। পাগলামি নয়, সত্যি দেব। ওই অত বড় সোনার হাট ছড়া দিয়ে দেবে? বড় মানুষের সঙ্গে পাল্লা দেওয়ার স্বাদ? পাল্লা নয়, সত্য গম্ভীরভাবে বলে, মান সম্মান রক্ষে, বলে কিনা প্রজা। ওদের কাছে তোমার মান? ওরা হল গে লাখপতি। তাতে আমার কি? এবার নবকুমার বোঝে রহস্য নয় সত্যি, ক্রুদ্ধ হয়ে ওঠে, বলে, সর্বনাশা বুদ্ধি না হলে এমন কাণ্ড কেউ করতে যায়? বলে, একটা টাকায় যেখানে মেটে, সেখানে এত বড় একগাছা সোনার হার? এ শুধু বদ্ধ পাগলই করে। তাছাড়া উড়নচণ্ডী হয়ে সোনাদানা নষ্ট করবার অধিকার কেই বা দিয়েছে সত্যকে? এলোকেশি যদি টের পান, রক্ষে রাখবেন? সত্য গম্ভীরভাবে বলে, এ তো তোমার মায়ের জিনিস নয়। নয় মানে? তোমার বাবা যেকালে শালঙ্কারা কন্যা দান করেছে, এ আমার বিয়ের সময়ের জিনিস নয়, সেসব তোমার মা সঙ্গে দেননি। এবার নিত্যানন্দপুরে যেতে ছোট খোকার নাম ধরে পিস ঠাকুমা দিয়েছেন। দিয়েছেন বলেই বিলোতে হবে? না না, ওসব বদখেয়াল ছাড়ো। তাহলে আমার যাওয়াই হয় না। যাওয়া হয় না? চমৎকার,
বলি, এত যদি টেক্কা দেওয়ার শখ, নিজের জন্যও তাহলে হিরে মুক্ত জরি বানারসি জোগাড় করো। তা কেন? সত্য দৃঢ়ভাবে বলে, বামুনের মেয়ের শাঁখা আর লালপাড় শাড়ি মস্ত আভরণ। তা শেষ পর্যন্ত সেই মস্ত আভরণই সজ্জিত হয়ে ও বাড়িতে গিয়ে হাজির হল সত্য পঞ্চুর মার সঙ্গে, একখানা নতুন কাঁসার রেকাবিতে সেই কড়ি হাট ছড়া আর একটু ধান দুর্ব নিয়ে। নৌকতার বহর দেখে পঞ্চুর মাও তাজ্জব হয়ে গেছিল, গালে হাত দিয়ে বলেছিল, হ্যাঁ গা বৌদিদি, বড় বড় কুটুমবাড়ি থেকে তো দুটো একটা টাকাই দেয়, আর তোমার মতন এই পাড়াপড়শি প্রেজারা 4 গন্ডা কি জোর 8 গন্ডা পয়সা, একটা টাকা হলো তো খুব বেশি হলো, আর তুমি। হোক হোক, চল তুই। ছেলে কোন ঘরে? সত্য শুধল একজনকে, সম্ভবত সে দাসী। কারণ পঞ্চুর মা তাড়াতাড়ি আগ বাড়িয়ে এসে একগাল হেসে বলল, এই যে সুখদার পিসি, নিয়ে এলাম আমাদের বৌদিদিকে, 7 নম্বরের বাড়ির। ও। সুখদার মা ভুরুর ইশারায় দিক নির্দেশ করে বলে, ওই ওদিককার দালানে বসাও গে। বসবে বসবে, তা অগ্রে খোকাবাবুকে আশীর্বাদ করে। সুখদার পিসির এতক্ষণে বোধ করি হাতের জিনিসটার প্রতি নজর পড়ে। ঈষৎ বিস্ময় এবং সমীহ মিশ্রিত স্বরে বলে, তা তবে উপরতলায় নিয়ে যাও, মোক্ষদার কাছে আছে ছেলে। মোক্ষদা এ বাড়ির খোঁজছি, গিন্নির পরের পদটাই তার। বাড়ির বৌঝিরা পর্যন্ত তার ভয়ে তটস্থ, আর অন্য ঝিদের তো সে দণ্ডমুণ্ডের কর্তা। মোক্ষদার জিম্মাতেই আছে ছেলে, কারণ ছেলের সর্বাঙ্গে আজ গয়না, ন্যাড়া মাথা, সর্বাঙ্গে অষ্ট অলঙ্কার, আর সলমা চুমকির কাজ করা ভেলভেটের পোশাকের জ্বালা। হাঁ হাঁ করে কাঁদছিল ছেলেটা। মুখ দেখানির থালা সামনে নিয়ে ক্রন্দনরত ছেলেটাকে কোলে চেপে ধরে বসেছিল মোক্ষদা, কালো মোষের মতো চেহারাখানি নিয়ে। পঞ্চুরমার সঙ্গে সত্যকে দেখে মাঝখাই গলায় বলে উঠে, এই বুঝি তোর মনিব পঞ্চার মা? যাক, পার ধুলো পড়ল তাহলে। সত্যর ভুরু কুঁচকে ওঠে, তবু সে ধীরভাবে এগিয়ে গিয়ে ধান দুর্ব নিয়ে ছেলের মাথায় দিয়ে হার সমেত রেকাবিটা নামিয়ে দেয় মুখ দেখানির থালার কাছে, যে থালায় টাকার চাইতে আধুলি ও আধুলির চাইতে সিকির সংখ্যাই বেশি। সঙ্গে সঙ্গে ভুরু কুঁচকে ওঠে মোক্ষদারও। এটা কি পঞ্চার মা? পঞ্চার মা তটস্থভাবে বলে, এই খোকাবাবুর আশীর্বাদী মোক্ষদাদি। বৌদি বলে, একটা টাকা নিয়ে গিয়ে আর কি হবে পঞ্চুর মা, বড় মানুষের বাড়ি, সমুদ্রে পাদ্যর্গী, তাই। বাজে বাজে বকছিস কেন মিথ্যে? তীব্র স্বরে ধমকে ওঠে সত্যবতী, তীব্র তবে মৃদু। মোক্ষদা এবার সত্যর আপাদমস্তক দেখে নেয়, একবার হাটছড়া হাতে তুলে ঘুরিয়ে ফিরিয়ে অনুভব করে, তারপর বিরস স্বরে বলে, এই হাত তুমি উঠিয়ে নিয়ে যাও গো 7 নম্বরের গিন্নি, এদের ঘরের ছেলে পেলে গিলটির গয়না পরে না। গিলটির গয়না? পঞ্চুর মার বুকটা বসে যায়। নিব্বোধ ছুঁড়ির নির্বুদ্ধি দেখে এ পর্যন্ত মনে মনে সে হাসছিল, ভাবছিল শহুরে বড় মানুষ তো দেখেনি কখনো, তাই ভয়ে তরাসে বেয়ান্দাজি একটা নোক্তা করে বসেছে। তা বসুক, পঞ্চুরমার মুখটা বড় হবে বঞ্ঝির মনিব বাড়িতে। কিন্তু এ কি, এ যে মুখে চুনকালি! ছি ছি, এ কি মুখখুমি! তুই এই দত্তবাড়িতে নিয়ে এলি গিলটির গয়না? প্রায় হতভম্ব হয়েই তাকিয়ে থাকে সে, কিন্তু ততক্ষণে উত্তর দিয়েছে সত্য, তীক্ষ্ণ তীব্র মৃদু। তুমি বুঝি এখানে নতুন কাজে ঢুকেছ? নতুন? আমি নতুন কাজে ঢুকেছি? মোক্ষদা আগুনের মতো গনগনিয়ে ওঠে। কে গো তুমি? তুমি আজ নতুন পদার্পণ করেছ বলে মোক্ষদাও নতুন হয়ে গেল? এই বাড়িতে কাজ করতে করতে চুল পাকালাম, বলি এই প্রশ্ন যে? প্রশ্ন তুমিই করালে বাছা, এতদিন এদের ঘরে কাজ করছ, সোনা চেনো না? মোক্ষদা কালো মুখ আরো কালি করে বলে, তোমার কথাবার্তা তো বড় চ্যাটাং চ্যাটাং। যা পঞ্চার মা, বড় রানীমার কাছে নিয়ে যা,
সেখানে মুখটা একটু লাগাম রেখে কথা কয়ে গো ভালো মানুষের মেয়ে, সে আর দাঁশিবাদির এজলাস নয়। পঞ্চুর মা খানিকটা এগিয়ে ফিসফিস করে বলে, মোক্ষদার বড় দাপট মা, ওকে একটু তোয়াজ করে কথা কইতে হয়। যাই দেখি আমার বুনঝিটা কোথায়, তাকে সঙ্গে পেলে বুকে একটু ভরসা পাই। খাস মালিনী তো সে। এই বিরোধ বাড়ির যত মেয়ে ছেলে সব্বার খোঁপার জন্যে রোজ বরাদ্দের ফুলের সাজ, রকমারি মালা, জরির ফুল, রাংতার চাঁদ তারা, ওই সব আমার বুনঝি। অশৈল, অশৈল, কই কোথায় লো? পঞ্চুর মা ঝপ করে এগিয়ে যায় আর সত্যবতী দালানের একটা থামের কাছে দাঁড়িয়ে দেখতে থাকে তাকিয়ে তাকিয়ে বাড়ির বাহার, কারুকার্য, সাজসজ্জা। দালানের ছাদটা কি উঁচু, যেন কোথায় থামতে হবে ভুলে গিয়ে যথেচ্ছ উঠে গেছে ওপর দিকে। সেই ছাদের নিচে ঝুলছে প্রকাণ্ড প্রকাণ্ড ঝাড় লণ্ঠন। সত্য গুনে ফেলল চক মিলানো দালানের চার কোনায় 4টে আর মাঝামাঝি একটা করে, সব শুদ্ধ 8টা ঝাড়। আগাগোড়া দালান শ্বেত পাথরে মোড়া, শুধু কিনারায় কিনারায় কালো পাড়। থামের মাঝখানে প্রতিটি খিলেনের মাথা থেকে ঝুলছে নানা মাপের পাখির খাঁচা, পাখির দাঁড়, হরেক রকমের পাখি। আশ্চর্য, এত পাখি কেন? এত পাখি পুষে কি হয়? দালানের কোণে কোণে একটা করে পাথরের নগ্ন নারী মূর্তি। সত্য তাদের দিকে তাকিয়ে চোখটা তাড়াতাড়ি ফিরিয়ে নিল। ভাবল, মাগো, মেয়েগুলিকে দেখে মনে হচ্ছে যেন জলজ্জান্ত। তারপর মনে মনে ফিক করে একটু হেসে ভাবল, বেচারীরা বোধহয় রক্তমাংসেরই ছিল। 1000 লোকের চোখের সামনে অমন করে দাঁড়িয়ে থাকতে হয়, লজ্জায় পাথর হয়ে গেছে। বাইরে থেকে বাড়ির ভেতরের এতটা শোভা সৌন্দর্য ঠিক বোঝা যায় না। ভেতরে ঢুকলে দেখে তাজ্জব বুনতে হয়। ছেলেবেলায় বাবার কাছে নবাব বাড়ির অনেক গল্প শুনেছে সত্য। তার অসীম কৌতূহলী চিত্তের অসংখ্য প্রশ্ন সরাঘাতে রামকালীকে বলতেই হতো অনেক কিছু বিশদ করে। দত্তদের অন্তপুরে এসে সত্য সেই ছেলেবেলায় শোনা নবাব বাড়ির কথা মনে পড়ল। শোনা গল্পের সঙ্গে মনের রং আর কল্পনা মিশিয়ে নিয়ে এই ধরনের ছবি এঁকে রেখেছিল সত্য তার ধারণার জগতে। তাই ভাবল, বাবা, এ যে দেখছি একেবারে নবাবী কাণ্ড। এসো গো বৌদিদি, ঊর্ধ্বশ্বাসে ছুটে এলো পঞ্চুর মা। এই সময় চলো, এখন একটু ভিড় কম আছে। সত্য আসতে বলে, কাজের বাড়ি তো, কিন্তু এত বড় দালানে মানুষজনের চিহ্ন নেই কেন রে পঞ্চুর মা? বাড়ির গিন্নিটি নেই বা কোথায়? ও মা, শোনো কথা। পঞ্চুর মা বিস্ময়ের চরম অভিব্যক্তি স্বরূপ গালে হাত দেয়। কি হলো, মুচ্ছ গেলি যে? তা মুচ্ছ যাওয়ার মতন কথাই যে বললে বৌদিদি, এ কি তোমার আমার মতন গরিব গুরবর ঘর, যে নাতির অন্নপ্রাশনে ঠাকমা কোমর বেঁধে কাজ করে বেড়াবে? এ বাড়ির গিন্নিরা নিচের তলায় নাবে নাকি? নিচের তলায় নাবে না? সত্য হেসে ফেলে বলে, কেন, পায়ে বাদ বুঝি? বকো না বৌদিদি, হাসিও না। নিচের তলায় নাম্বার ওনাদের দরকার? 52 ঘণ্টা দাসীবাদী মতো আর নেই। তাছাড়া তোমাকে সংসারে কত অবিরে বেদবা প্রতিপালিত হচ্ছে, তারাই সংসারের কন্যা করছে। আর সরকার মশাই তো আছেনই। অবশ্যই একেবারে নাবে না তা নয়, নাবে। পালাপাব্বনে ঠাকুর দালানে আসে, তার জন্য আলাদা সিঁড়ি আছে ভেতর ঘর দিয়ে। এদিকটা হলো গে না সদর না অন্দর, দুইয়ের মাঝখান। মানুষজনের কথা বলছো? সে তোমার গিয়ে এদিকে বড় নেই। ভিড় দেখতে চাও তো দেখো গে ভেতর বাড়ির উঠোন দালানে। এ তো আর চালা বেঁধে ভিয়েন বসানো নয়, পেকাণ্ড পেরকাণ্ড টানা লম্বা পাকা ভিয়েন ঘর। তার ছেঁচতলায় মেচুনিরা বসেছে মাছ কুটতে। ভগবান জানেন কত মন মাছ। তবে সে যা বঁটি, দেখে ভিড়মি লেগে যায়। মদ্য জেলেরা পেত্তমে ন্যাড়ামুণ্ড খণ্ড করে বাগিয়ে দিয়েছে, তারপর মেচুনিরা বসেছে খামি করতে। দেখাবো, সবই দেখাবো তোমায় ঘুরিয়ে ঘুরিয়ে। আমি শৈলর মাসি বলে আমায় কেউ কিছু বলে না। আর বলবি বা কেন? আমি বলবো, আমার মনিব গো, গাঁ ঘরের মানুষ, এত সব সাহেবী কেতা শহুরে কাণ্ড কখনো দেখেনি তো, তাই।
কথা হচ্ছিল এই হদ্দ ও হদ্দ দালান পার হতে হতে। 3 মুড়ো পার হয়ে তবে একেবারে শেষ মুড়োয় সিঁড়ি। সিঁড়ির কাঁচ বরাবর এসে পৌঁছেও ছিল। হঠাৎ দাঁড়িয়ে পড়ে তীব্র তীক্ষ্ণ অথচ চাপা গলায় সত্য বলে ওঠে, পঞ্চুর মা। কি হলো গো? পঞ্চুর মা থতমত। দেখ, কথা যখন কইতে জানিস নে, রশ্মি দীর্ঘি জ্ঞান যখন নেই, তখন মেলা কতগুলো কথা কইতে আসিস নে। ওমা, আবার ভুল হলো কখন? সে জ্ঞান থাকলে তো বুঝবি। তা তোকে এই স্পষ্ট কথায় সাবধান করে দিচ্ছি, আমাকে নিয়ে মিছে কতগুলো বকবক করবি না। যা করতে এসেছিস তাই কর। বাবা, ধন্যী মেজাজ। মেজাজে তুমিও তো দেখছি রাজরাজার থেকে কিছু কম যাও না। এদের এত সব ঘর বাড়ি, বটকখানা, বাবুদের ঐশ্বর্যের দবদবা। এই কলকাতা শহরে একদিন এমন রাষ্ট্র ছিল যে শুনতে পাই নাকি খাস বিলিতি সাহেবরা শুধু দেখতে আসতো। আর তুমি কি না? হ্যাঁ, আমি ওরকমই। ও বাবা, এ কে? ও বাবা, এ কে বলেই হঠাৎ থেমে দাঁড়ায় সত্য। তারপরে ঈষৎ এগিয়ে গিয়ে নিরীক্ষণ করে দেখে অনুচ্চস্বরে হেসে উঠে বলে, দেখো কাণ্ড, কে বলবে সত্যি সেপাই নয়? পঞ্চুর মা এবার একটু গৌরব অনুভব করে। অঙ্কারী মানুষটা হয়েছে তাহলে জব্দ, স্বীকার পেয়েছে যে অবাক হয়েছে। সিঁড়িতে উঠতে যেতেই ঠিক পাশে বন্দুক কাঁধে যে সেপাইটা খাড়া দাঁড়িয়ে আছে বীরের ভঙ্গিতে, প্রথম দিন সেটাকে দেখে পঞ্চুর মাও ঘাবড়ে গিয়ে 10 পা পিছিয়ে এসে দুর্গা নাম জপ করতে শুরু করেছিল। দেখে শৈলর কি হাসি! সেরকম হাসি পঞ্চুর মার হাসতে ইচ্ছা করছে, তবে নেহাত নাকি মানুষটা বেখাপ্পা মেজাজি, তাই সাহস হয় না। শুধু একটু মুচকি হেসেই ক্ষান্ত হয়ে বলে, ওই দেখো, যত দেখবে তত আশ্চর্য হবে। এনাদের এক কুটুম বাড়ি তত্ত্ব নিয়ে গিয়েছিলুম। তা সে বললে বিশ্বাস করবে না, তাদের বাগানে ফোয়ারার ধারে এমন একটা মেয়ে ছেলের মূর্তি বসানো আছে, দেখে লজ্জায় জিভ কেটে ছুটে পালাতে হয়। আমি বলে উঠেছিলুম পর্যন্ত, মরণ মাগির, এই বারবারিতে এমন বেবস্তর হয়ে নাইতে এসেছে কেন? শ্বেতপাথরে গড়া তো, আমি ইনকাম করেছিলাম বোধহয় তোমার মেমবাইজিটাইজি হবে। তা আমার কথা শুনে এ বাড়ির এক দাসী হাসতে হাসতে তো হাতের বারকোশখানাই ফেলে দিল। পথের উপর মেটাই গড়াগড়ি। সত্য কিন্তু এই হাসির নাটকে অংশগ্রহণ করে না। ঈষৎ কঠিন গলায় বলে, তা সেরকম মূর্তির অভাব তো এখানেও নেই। দেখে লজ্জায় জিভ কাটতে তো আমাকেও হয়েছে। তা এই বুঝি শহুরে বড় মানুষদের বাড়ির বাহার? রুচি পছন্দকে বলিহারি যাই। পয়সা থাকে তো দেবদেবীর মূর্তি গড়িয়ে প্রতিষ্ঠে কর না। তা নয় যত অসভ্যতা। বাপ বেটা মায়ে পুয়ে একসঙ্গে আনাগোনা করতে হয় না এখান দিয়ে, দেখে লজ্জা করে না? পঞ্চুর মা সত্যবতীর এই অবোধ নীতিজ্ঞানের মন্তব্যে একটি অবহেলা মিশ্রিত পরিতৃপ্তির হাসি হেসে বলে, তা এসব তো আর হেঁজিপেজির ঘরের কাণ্ড নয়। এ তোমার গিয়ে বিলেত থেকে সাহেব কারিগর এসে গড়েছে। এদের মানমর্যাদাই আলাদা। তাই বুঝি? তা বেশ, মানমর্যাদার নিদর্শনটা তো দেখলাম ভালো। এখন চ দেখি, দায় সেরে ফিরতে পারলে বাঁচি। সিঁড়িতে উঠতে উঠতে পঞ্চুর মা ফিসফিস করে বলে, বললে তুমি শুনবে না বোধ হয়, তবু আমার কর্তব্য আমি করি। বলে রাখি তোমায়, যতই তুমি বামুনের মেয়ে হও, গিন্নিকে একটু মান সম্মান দিও। জোড়হস্ত দেখাইতে অভ্যেস ওনাদের, ব্যতিক্রম দেখলে চটে যাবে। সত্য আরেকবার থমকে দাঁড়ায়, তেমনি তীক্ষ্ণ কণ্ঠে বলে, তবে দেখিয়ে দে জোড়হস্তটা কেমনভাবে করতে হবে। শুধু জোড়হস্ত না গলব্যস্ত চাই? ধন্যী বটে পয়সার মহিমা। বলি, এত যদি স্তোত্তর পাঠ করিস, নিজের অবস্থা কিছু ফিরেছে তাতে? বাসন মেজে তো খাস। জোড়হস্ত করবি ভগবানের কাছে, করবি মানুষের মতন মানুষের কাছে, পয়সার কাছে করতে যাস কেন মরতে? সত্য বুদ্ধিমতী, তবু সত্য নেহাতে নির্বোধ। যে মরার কথা সে বলেছে, সে মরা কি একা পঞ্চুর মার? কে না যায় সেই মরণে মরতে? কে না চায় সেই মৃত্যু সাগরে ডুবতে? নইলে চক্রবর্তী গিন্নি কেন দত্তগিন্নিকে অবিরত তেল দেয়? দত্তরাজের সোনার বেনে
আর সোনার বেনেরা যে জল অচল, এ কথা কি জানে না চক্রবর্তী গিন্নি? সত্য যখন সিঁড়ি ভেঙে উঠে গিয়ে বড় গিন্নির ঘরের দরজায় এসে দাঁড়াল, তখন চক্রবর্তী গিন্নি বিগলিত বিনয়ে মুখের চেহারায় জোড়হাতের ভঙ্গি ফুটিয়ে বলছিলেন, তাই তো বলছি মা, তোমার মতন এমন উঁচু নজর কটা লোকের আছে। ঘরে তাই বলাবলি করি। হ্যাঁ, দরাজ প্রাণটা এনেছিল বটে দত্তদের গিন্নি। সত্য এসে দাঁড়াতেই কথায় ছেদ পড়ল। ঘরের মধ্যে যারা ছিলেন তাদের সকলের চোখ পড়ল তার উপর। মো সাহেবের স্ত্রীলিঙ্গ কি আমার জানা নেই, যদি কিছু থাকে তো এরা দত্তগিন্নির তাই। সেই সকালবেলা থেকে, অর্থাৎ যখন থেকে দত্তগিন্নি সভা করে জাঁকিয়ে বসেছেন, তখন থেকে এরা তাকে ঘিরে বসে আছেন এবং চাটুবাক্যের প্রতিযোগিতা চালাচ্ছেন। কাজে কর্মের দিনে এইভাবেই গুছিয়ে বসেন দত্তগিন্নি, অথবা বসেন আরও সব বড়লোকের গিন্নিরা এই ধরনের চাটুকারিণী পরিবৃতা হয়ে। নিমন্ত্রিত যারা আসেন তারা পাতে বসবার আগে একে তাকে দুইয়ে দুইয়ে এসে দেখা করে যান। ওরা মানুষ বুঝে ওজন করে কথা বলেন। এখানেও আজ চলছিল সেই পর্ব। সত্য এসে দাঁড়ালো সেই পর্বের পার্বণী জোগাতে। সমস্ত দৃশ্যটার উপর চোখটা বুলিয়ে নিল সত্য। দেখল প্রকাণ্ড 4 চৌকো ঘর, তার মেঝেটা শতরঞ্জ খেলার ছকের মতো চৌকো চৌকো সাদা কালো পাথরে মোড়া। সমস্ত দেয়ালটায় একটা কালচে সবুজ রং, আর নিচ থেকে হাত 3 উঁচুতে টানা লম্বা একটা 5 রঙা রঙের নকশার পাড় আঁকা। ঘরের মধ্যেও ছাতের নিচে ঝাড় লণ্ঠন। জানলা দরজাগুলো যৎপরনাস্তি চওড়া আর উঁচু, তাতে পাখি খড়খড়ির পাল্লা, আর তার পিঠ পিঠ ফিকে নীল রঙা কাচের সার্সি পাল্লা। দেয়ালের ধারে ধারে সাজানো মেহগনি কাঠের আলমারি, টেবিল, স্ট্যান্ড দেয়া প্রকাণ্ড দাঁড়ানো আরশি, দাঁড়ানো ঘড়ি। আলমারির সামনে টেবিলের উপর দেয়ালের ব্রাকেটে নানাবিধ পুতুল খেলনা, টাইমপিস, ফুলদানি। উঁচুতে দেয়ালের গায়ে বড় বড় অয়েল পেন্টিং। এত বড় ঘরটা আগাগোড়া জিনিসে জিনিসে বোঝাই। ঘরের ঠিক মাঝখানটায় একটা মস্ত চৌকো পালঙ্ক। পালঙ্কের গদিটা প্রায় হাতখানেক পুরু। একখানা ধবধবে সাদা চাদর তাতে টান টান করে পেতে গদির তলায় তলায় গোঁজা। সেই পালঙ্কের উপর চারিদিকে গির্দে তাকিয়া সাজিয়ে শ্বেত হস্তির মতো বিপুল বপুখানি নিয়ে বসে আছেন দত্তবাড়ির বড়গিন্নি। বড়গিন্নি যে বিধবা সে কথা জানা ছিল না সত্যবতীর। কিন্তু এ কেমন বিধবা? সত্যর মনের মধ্যে প্রশ্নের প্রাবল্য। এ কিরকম সাজসজ্জা? বড়গিন্নির পরনে দর্শকের দৃষ্টি পীড়াকারী অতি মিহি চন্দ্রকোনার থান ধুতি, তার আঁচলে বড় থলয় চাবি, সামনে চুল আলবোট ফ্যাশন, পেছনে একটা বড়ির মতো খোঁপা। বড়গিন্নির নিচের হাত শূন্য ফাঁকা, কিন্তু তার উপর হাতে বোধ করি নিরেট সোনার মোটা মোটা প্লেন তাগা। গলায় গোছা করা গোঠার, কোলের কাছে রূপোর ডাবরে ডাবর ভর্তি সাজা পান। পালঙ্কের ধারে দাঁড়িয়ে বাজুর উপর থেকে হাত বাড়িয়ে দাসী বা কোনো আশ্রিতা একখানি ঝালরদার পাখা দুলিয়ে দুলিয়ে বাতাস করছে। পালঙ্কের নিচের পায়ের কাছে একখানা জলচৌকির উপর সোনার মতো ঝকঝকে একটা বড় পেতলের পিগদানি। আশেপাশে চাটুকারিণীর দল। অবস্থা সম্পর্কে এবং মর্যাদা হিসেবে কেউ পালঙ্কের ওপরেই বড়গিন্নির গা ঘেঁষে বসেছেন, কেউ আলগোছে একটুখানি বসেছেন পালঙ্কের কিনারায়, কেউ বা পালঙ্ক ঘিরে আশেপাশে দাঁড়িয়ে। তাদের মধ্যে সধবা আছে, বিধবা আছে, বয়স্কা আছে, তরুণী আছে। শূন্য প্রকোষ্ঠের ওপর ভাগের বাহুতে মোটা সোনার তাগা ভারী বিশ্বদৃশ্য লাগল সত্তর। আরও বিশ্বদৃশ্য লাগল বিধবা মানুষের এমন পানের ডাবর কোলে করে খাট গদিতে বসে থাকা। ইতিপূর্বে কোনো বিধবাকে কখনো খাট গদিতে বসে থাকতে দেখেনি সত্য। হঠাৎ মনটা কেমন বিমুখ হয়ে গেল। ভাবতে চেষ্টা করল বটে, মরুগ্গে, এই যদি কলকাতা শহরের চালচলন হয় তো আমার কি? কিন্তু চেষ্টাটা ফলবতী হল না। মন সেই মোটা তাগা পরা ছোট ছেলেদের পাশবালিশের মতো মোটা মোটা ন্যাড়া হাত দুখানার দিকে তাকিয়ে সিঁটিয়ে রইল। বড়গিন্নির চোখের কেমন একটা ইশারা করলেন,
সঙ্গে সঙ্গে দ্রুত ভঙ্গিতে একজন জলচৌকিতে বসানো সেই পিকদানিটা উঠিয়ে নিয়ে তার মুখের কাছে ধরল। বড়গিন্নি পিচ করে একটু পিক ফেলে বললেন, কে এসে দাঁড়ালো রে? চিনতে পাচ্ছি না তো। এগিয়ে এলো পঞ্চুর মা। ওই যে আপনার 7 নম্বর বাড়ির। অ, তাই বলি, চিনতে পারছি না কেন? আসেনি তো কখনো। তাই এসো বাচ্চা, একটু এগিয়ে এসো, পায়ের ধুলো দাও খানিকটা। পায়ের ধুলো নামক জিনিসটা যে নিজে থেকে দেয়া যায়, এহেন অভিনব কথা সত্য জীবনেই প্রথম শুনল। তার জানার জগতে জানা আছে, ওটা যার নেবার ইচ্ছে হয় সে এসে মন্ড হেঁট করে আহরণ করে নেয়। কিংকর্তব্য বুঝতে না পেরে চুপ করে দাঁড়িয়ে থাকে সত্য। কই গো, দাও। জনৈকা ধামাধারিণী তীব্র কণ্ঠে বলে ওঠেন, পাটতলা থেকে 1 ফোঁটা ধুলো নিয়ে এনার মাথায় দিয়ে দাও। সত্য গম্ভীরভাবে বলল, পায়ে ধুলো নেই। পায়ে ধুলো নেই? এটা একটা কথা হলো? তাছাড়া দত্তগিন্নির প্রার্থিত বস্তু, তাও সোনা নয় দানা নয়, নেহাতি তুচ্ছ বস্তু, সেই বস্তুর প্রার্থনা যে এভাবে অগ্রাহ্য করা যায়, এ তো অভাবনীয় কথা। দত্তগিন্নি গালে হাত দিয়ে কোন রকমে বিস্ময় এবং অবহেলার ভার কমিয়ে ফেলে ব্যঙ্গ হাসি হেসে বলেন, সেই যে বলে না, অভাগা যদ্যপি চায় সাগর শুকায় যায়। আমার ভাগ্যে যে দেখছি তাই হলো। 1 ফোঁটা পায়ের ধুলো দুর্লভ হলো। সত্য অবাক হয়ে তাকিয়ে দেখে সেই আকার অবয়ব বর্জিত মেদপিণ্ডের মুখের দিকে। এই মাংসের তালের মধ্য থেকে বয়স উদ্ধার করা কঠিন, কিন্তু যিনি পৌত্রের অন্নপ্রাশন দিতে বসেছেন, নেহাত কিছু ছেলে মানুষ তিনি নন। সত্যের দিদিমার বয়সী। সত্যর সঙ্গে আবার কোন ধরনের রসিকতা তার? ঝড়ের আগে এঁটোপাত সদৃশ একটা মহিলা বলে ওঠেন, মানুষ বুঝে কথা কইতে হয় বাচ্চা, কইবার আগে তলিয়ে দেখতে হয় কাকে কি বলছি। বলা বাহুল্য, সত্য নীরব। শুধু তার প্রকৃতি অনুযায়ী চোয়ালের পেশিগুলো দৃঢ় আর কঠিন হয়ে ওঠে। সোনার হাত দিয়ে নোক্তা করেছ তুমি না? এবার সত্য মুখ খোলে, নরম গলায় বলে, নোক্তা বলছেন কেন? খোকাকে যৎ সামান্য কিছু আশীর্বাদ বই তো নয়। তা সে যাই হোক, দত্তগিন্নি অসন্তুষ্ট স্বরে বলেন, ও হাট তোমায় ফিরিয়ে নিয়ে যেতে হবে। নিয়ে যেতে হবে? সত্য অবাক হয়ে বলে, ছেলেকে দেয়া জিনিস কি করব নিয়ে গিয়ে? কি করবে সে তোমার বিবেচনা, তবে পেটজার দানের সোনা আমরা নিই না। আবার সেই প্রজা। সত্যের সমস্ত শরীরের মধ্য দিয়ে যেন একটা বিদ্যুৎ প্রবাহ বয়ে যায়। তবু সে কষ্টে আত্মসংবরণ করে বলে, তাহলে দেখছি আপনাদের এইসব প্রজা পাঠকদের নেমন্তন্ন করাটাই ভুল। নোক্তা না দিয়ে আর কে কোন কাজে খায় বলুন? তাছাড়া ব্রাহ্মণী কি আশীর্বাদ ফিরিয়ে নিতে পারে? ব্রাহ্মণ? দত্তগিন্নি একটু মলিন হন। ওমা, এ যে দেখছি একেবারে কাটকাট কথা। দত্তগিন্নি বলেন, পোড়ার মুখী মুখ্যদা তো তাহলে ঠিকই বলেছে। যাক, তুমি তাহলে জিতলে। অতিথি নারায়ণ যা বলবে শুনতেই হবে। তবে কাজটা ভালো হয়নি তোমার। বামুনের মেয়ে তুমি, তোমাদের পায়ের ধুলো আমাদের শিরভূষণ। বলবো না তোমায় আমি কিছু, শুধু এইটুকু বলবো যে পুঁটি মাছও মাছ, রুই মাছও মাছ। তবু কে আর তাদের এক সমান বলবে বলো? যাক, বলেছি তো অতিথি নারায়ণ। ওরে সুভাষ, একে সঙ্গে করে বামুনের পাতার ঘরে বসিয়ে দিকে যা। অর্থাৎ এখানেই বাক্যে ইতি। সত্য ধীরে ধীরে সরে আসে, আর হঠাৎ তার মনে হয় কোথায় যেন তার একটা হার হল। সত্য কি খাবে না, চলে যাবে, বলবে শরীর খারাপ? কিন্তু কিছু বলার আগেই দত্তগিন্নি ফের কথা বলেন, তোমার ছেলেকে আনোনি? না। কেন, স্বগোষ্ঠী নেমন্তন্ন হয়েছিল না? সত্যর জোড়া ভুরু চির অভ্যাস মতো কুঁচকে উঠে, আর গলায় ফিরে আসে মৃদু কঠিন স্বর। সেই স্বরে উত্তর দেয়, না, নেমন্তন্নে আপনার কিছু ত্রুটি হয়নি। তবে স্বগোষ্ঠীর এসে মাথা মুড়োবার সময় না হলে আর উপায় কি? যাক, আমি তো এসেছি, তাতেই হবে। কথাটি আছে, শিরে জল ঢাললে সর্বাঙ্গে পড়ে। ঘরে যারা উপস্থিত ছিল
তারা 7 নম্বর বাড়ির ভাড়াটের এহেন স্পর্ধাযুক্ত কথায় বিস্ময়ে হতবাক হয়ে যায় এবং ভাবলের শূন্য মেদপিণ্ডেও কঠিন একটা ভাবের খেলা ফোটে। তা তিনিও দত্তবাড়ির বড় গিন্নি, তাই নিজেকে সামলে নিয়ে বলেন, বামুনদির কথা তো খুব বাদনি, নেকাপড়া জানা বুঝি? ভালো ভালো, দেখিনি তো এর আগে, দেখে বড় আমোদ পেলুম। তা যাক, খেয়েও ভালো করে, আর ছেলেদের জন্য ছাঁদাটা নিয়ে যেও। সত্য চলে যাচ্ছিল, সেই সুবাসনা কে তার সঙ্গে হঠাৎ মুখ ফিরিয়ে দাঁড়িয়ে পড়ে তীক্ষ্ণ একটু হাসির সঙ্গে বলে, আমি পাড়া গিয়ে মেয়ে, শহুরে রীতির কিছু জানি না। নেমন্তন্ন করে ডেকে এনে অপমান করাই বুঝি কলকাতার চাল? ওমা, শোনো কথা। দত্তগিন্নির দুধের মতো সাদা মুখখানায় হঠাৎ কালি মেরে যায়। আমতা আমতা করে বলেন, তোমরা হলে গিয়ে কুলের কুলিন, সব বামুনের সেরা বামুন, যাকে বলে জাত সাপ। তোমাদের অপমাননি করবে এত সাধ্যি কার আছে বলো ভাই বামুনদি? যদি দোষ ত্রুটি কিছু হয়ে থাকে, নিজ গুণে মার্জনা করে আমার খোকাকে একটু আশীর্বাদ করে যাও। সত্য স্থির স্বরে বলে, আশীর্বাদ তো অবিরতই করব, কিন্তু আমাকে একটু শিগগির ছেড়ে দিতে হবে, তাড়া আছে। সুদ্দূর বাড়ি বামুনের খাওয়া। দিন দুপুরে মোটা মোটা খান কতক লুচি, আলুনি খানিকটা কুমড়োর ঘ্যাট, আর আলুনি বেগুন ভাজা। অবশ্য হরেক রকমের মিষ্টি আছে, আছে দই ক্ষীর। তা কোনোটাই সত্যর কাছে আকর্ষণীয় নয়। তবু খেয়ে দায় সেরে নিয়ে তাড়াতাড়ি পঞ্চুরমার সন্ধান করে। কিন্তু কোথায় পঞ্চুরমা? সে তখন ঢপের আসরে গিয়ে বসেছে। 3 তলার উপর প্রকাণ্ড হলে সে আসর বসেছে। নাতির ভাতে ঢপ কীর্তন দিয়েছেন দত্তগিন্নি। মানদা ঢপি এসেছে, আর নাকি সুরে টেনে টেনে কি একটা গানের গোড়া বাঁধুনি শুরু করেছে। পঞ্চুরমার তল্লাশ করতে করতে এসে দাঁড়ায় তার বঞ্ঝি শৈল। ময়লা রং, কালো ফিতে পাড় শাড়ি পরনে, সাদা ধবধবে সরু সিঁথির দুপাশে পাতাকাটা চুল, সর্বাঙ্গ নিরাভরণ। তবু মনে হয় মেয়েটা খুব সেজেছে তো। এটা মনে হয় হয়তো তার মাজা ঘষা গড়নের জন্য, হয়তোবা পানে রাঙা ঠোঁটের জন্য। শৈল বার্তা শুনে অবাক হয়ে বলে, ওমা, চলে যাবে কি গো? ঢপ শুনবে না? না। কি আশ্চর্যি, শোনবার লেগে লোকে মরে যায়, আর তোমার এত আগে রাজ্যি? মনে ভাবছ শুনলেই বুঝি প্যালা দিতে হবে? তা তুমি দিলেও পারো, না দিলেও পারো, ওটা হচ্ছে ইচ্ছে সাপেক্ষ। তুমি পঞ্চুরমাকে ডেকে দেবে? ও বাবা, দিচ্ছি দিচ্ছি, মাসি তাই বলছিল বটে। শোনো, তোমার মাসিকে বলো একেবারে যেন একখানা পালকি ডেকে তবে আসে। পালকি? ও বাবা। শৈল পানেরাঙার ঠোঁটের একটা অপরূপ ভঙ্গি করে ওদিকে এগিয়ে যায়। তীব্র তীক্ষ্ণ সরু গলার গানের আওয়াজ এ বাড়ি থেকেও শোনা যাচ্ছে। শুধু এ বাড়ি কেন, দূরে অদূরে বোধকরি পাড়ার সব বাড়ি থেকেই শোনা যাচ্ছে। সুরের জন্য যত না হোক, গলার জন্যেই মানদা ঢপি বিখ্যাত। তীক্ষ্ণ সানানো গলা, গলার সেই সুর গান থামবার পরেও বাতাসের গায়ে ঝনঝনিয়ে আছড়ায়। সত্য কখনো ঢপ কীর্তন শোনেনি। ছেলেবেলায় সেজ ঠাকুরদার সঙ্গে কখনো কখনো হরিসভায় কীর্তন গান শুনতে যেত। সে অন্যরকম। তার গানের থেকে অনেক জোরালো ছিল খোল করতালের জগঝম্প। আরও ছোটই বাবার সঙ্গে একবার যেন হালি শহরে না কোথায় নৌকো করে গিয়েছিল কালী কীর্তন শুনতে, আবছা মনে পড়ে। আর কবে কোথায়। বারুইপুরে পানের চাষ অনেক আছে বটে, গানের চাষ নেই। আজ যদি মেজাজটা অমন বিগড়ে না যেত, দুদণ্ড বসে গান শুনে আসত সত্য, কিন্তু শোনা হল না। যাচ্ছে তাই হয়ে গেল মন মাথা। নিজের বাড়ির দাওয়ায় দাঁড়িয়ে একটু শোনবার চেষ্টা করল, তা সে ওই সুরের একটা রেশ ছাড়া আর কিছুই কানে এলো না।
একটুক্ষণ দাঁড়িয়ে নিঃশ্বাস ফেলে সরে এলো সত্য। এ নিঃশ্বাস গান শুনতে না পাওয়ার জন্য অবশ্য নয়, কারণ অন্য। জগতে পয়সার প্রাধান্য দেখে আর পয়সার গরম দেখে মনটা উদাস হয়ে যাচ্ছে তার। কি আশ্চর্য এই কলকাতার শহর! গুণের নয়, বিদ্যে বুদ্ধির নয়, মানুষ মনুষ্যত্বের নয়, শুধুমাত্র পয়সার জয় জয়কার। এই শহরকে সেই শৈশবকাল থেকে কত ভক্তি, কত সমীহর চোখে দেখে এসেছে যে সত্য। খানিকটা উদাস উদাস হয়ে বসে থেকে সত্য আবার ভাবল, তাই একটা মাত্র সংসার দেখে, একটা মানুষের আচার আচরণ দেখেই আমি বা এমন আশা ছাড়া হচ্ছি কেন? এত বড় বিরাট পুরীতে কত মানুষ, কত হালচাল। এই শহরেই রাজা রামমোহন ছিলেন, বিদ্যাসাগর আছেন, বঙ্কিমচন্দ্র আছেন, পিরিলি ঠাকুর বাড়ির মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর আছেন, আরও কত সব আছেন। ভবতোষ মাস্টার তাদের সব জীবন কথা, মহিমার কথা কত শুনিয়েছেন সত্যকে। সেসব ভুলে গিয়ে সত্য কিনা ওই দত্তগিন্নিকে দিয়ে কলকাতার বিচার করছে। মনটা ঝেড়ে ফেলে উঠল। আজ আর পঞ্চুরমা আসবে না, তার কাজগুলো সব করে নিতে হবে। তাই একটু না গুছিয়ে নিতেই তুড়ু আর খোকা স্কুল থেকে ফিরল দুমদাম করে। মা, ভীষণ নেমন্তন্ন খেলে তো? সমস্বরে বলে উঠল দুজনে। সত্য হেসে ফেলে বলে, হ্যাঁ, শুধু ভীষণ, একেবারে বিভীষণ। নে নে, স্কুলের জামা কাপড়ে সর্বজয় করিস নে, মুখাদ্ধ। খাবার আছে? খাবার? মন্ডা, মিঠাই, খাজা গজা, ছানা বড়া, অমৃতি। ভাবতে ভাবতে আসছি আমরা। ওদের কণ্ঠে অসহিষ্ণুতা দেদীপ্যমান। সত্যর মনটা একটু মায়া মায়া হয়ে আসে। এই দেখো ছোট ছেলেদের কাণ্ড, সারাদিন পড়ালেখা ফেল করে মন্ডা মিঠাইয়ের চিন্তা করছে। কিন্তু মায়াকে প্রশ্রয় দিলে চলবে না এখন। তাই সবিস্ময় ভাব দেখিয়ে বলে, ও মা, স্বপ্ন দেখছিস নাকি? ওসব আবার আমি কোথায় পাব? ওরা কিন্তু এই বিস্ময়কে আমল দিল না। মার হাত ধরে ঝুলে পড়ে হৈ হৈ করে উঠল। ইস, তাই বই কি, চালাকি হচ্ছে। ও বাড়ি থেকে ছাদা আনুনি বুঝি? ছাদা? সত্যর মায়া মায়া মুখটা কঠিন হয়ে ওঠে। তীক্ষ্ণ প্রশ্ন করে, ছাদার কথা কে বলেছে? বাহ, বাবা তো অফিস যাবার সময় বলল তোদের মা কত ছাদা আনবে দেখিস। ভুলে বলেছেন, নয়তো ঠাট্টা করেছেন, সত্য বলে। কিন্তু তুডুর মন এখন আক্ষেপ উদ্বেল। সে বলে, তুমি শুধু শুধু আমাদের স্কুলে পাঠালে। আজকে বুঝি কেউ স্কুলে গেছে? পাড়ার ওরা দিব্যি পেট ঠেসে খেলো, আবার জনাজন্তি ছাদা আনলো, আর আমরা 16 রকম নাকি মিষ্টি করেছে ওরা। সত্য গম্ভীরভাবে বলে, সেটা আবার কি করে জানলি? আপিস যাবার সময় তাও বুঝি বলা হয়েছে? না, সে কথা বাবা কি করে জানবে, বলেছে পঞ্চুর মা। ও, আজ তাহলে দেখছি তোদের মাথার মধ্যে শুধু ছাদার গল্পই ঘুরছে। হ্যাংলার মতন আবার ছাদা আনবো কি রে? যা, চল, বাড়িতে যা আছে তাই দিগে। তুড়ু বয়সে বড় হলে কি হয়, খোকার থেকে সে হাদা। তাই সে সহসা বলে ওঠে, চাই না আমি মুড়ি মুড়কি আর নাড়ু, পঞ্চুর মা ঠিকই বলেছে। হঠাৎ নিজের কথায় নিজেই শিউরে উঠে সে চুপ করে যায়। কিন্তু চুপ করিয়ে রাখবার মেয়ে তো সত্য নয়। সে তীব্র জেরায় কি বলেছে পঞ্চুর মা তা আদায় করতে চেষ্টা করে। আর তুড়ু কাঠ হয়ে গেলেও খোকা বলে বসে, পঞ্চুর মা বলেছে একদিন স্কুল কামাই হলে কি এত রাজ্যি লোপাট হয়। অমন ভোজটা থেকে ছেলে দুটোকে বঞ্চিত করল। মা না রাক্ষসী। কি কি বললি? বল আরেকবার। সত্য যেন দিশেহারা হয়ে গেছে। সত্য নিজের কানকে বিশ্বাস করতে পারছে না। এই হলো শেষটা? এই রকম হচ্ছে তার ছেলেরা? এর জন্য এত কাণ্ড করে দেশ থেকে চলে এসেছে সত্য? তার যে একান্ত বাসনা ছিল তার ছেলেরা সভ্য হবে, মার্জিত হবে,
সত্যই কি তবে অসভ্য হবে, অমার্জিত হবে, মারবে ছেলেদের? না, সত্য ছেলেদের মারেনি, শুধু একবার সেই তীব্র প্রশ্ন করে চুপ করে গেছে, চুপ করে বসে আছে। ছেলেরা যে মুড়ি মুড়কি খায়নি তা আর তার মনেও নেই। সে শুধু ভাবছে ঘরে পরে বিপদ, কার আওতা থেকে তবে রক্ষে করবে ছেলেদের? খানিক পরে নবকুমার এলো, আর চোখে একবার দেখে নিল সত্যর জলদ গম্ভীর মুখটা। তারপর ইশারায় খোকাকে ডেকে বাইরে নিয়ে গিয়ে প্রশ্ন করল, কি হয়েছে সত্যর? হ্যাঁ, বেগতিক দেখলে এইরকমই ওদের প্রশ্ন করে জেনে নেয় নবকুমার। ন্যায় খোকার কাছেই বেশি, জানে তুডুটা বোকা, গুছিয়ে বিশদ বলতে সে পারেও না। কারণ শুনে নবকুমার বুঝতে পারে না এই তুচ্ছ ব্যাপারে এত বিচলিত হবার কি হলো সত্যর। ছেলেরা তোর মাকে রাক্ষসী বলেনি, বলেছে পঞ্চুর মা। তাই ঘরে ঢুকে কাষ্ঠ হাসি হেসে বলে, কি আবার কি হলো? সত্য সেইভাবেই বসে থাকে, কথা বলে না। নবকুমার বলে, বাবারে, চিরটা দিন একরকম গেল। তোমার এই কাষ্ঠ কঠিন স্বভাবের গুণেই পঞ্চুর মা ও কথা বলেছে। তা সেইটুকু বলেছে বলে এত শাস্তিও করতে হয় ছেলে দুটোকে? স্কুল থেকে নাচতে নাচতে আসছে বড় মানুষের বাড়ির ভালো মন্দ দুটো খাবে বলে, তার বদলে কিনা উপোসের সাজা। ধন্যি বটে। উপোসের সাজা মানে? ও তাই তো, ছেলেদের খেতে দেয়া হয়নি। মুহূর্তে মনটা ভেতর ভেতরে দ্রব হয়ে গিয়ে হায় হায় করে ওঠে। ছেলেদের খেতে না দিয়ে বসে আছে সে। রাগের চোটে খেয়ালই হয়নি। ইস, পঞ্চুর মা দেখছি নেহাত ভুলও বলেনি। কচি ছেলে ওরা, ওদের আর ভালো মন্দ বোধ কতটুকু? ওদের বাপ পুরো মিনসেই যদি বড় মানুষের বাড়ির খাবারের মোহময় ছবি এঁকে ওদের সামনে ধরে। রাগটা কমে গিয়ে হায় হায় এলেও মুখে হারে না সত্য। গম্ভীর মুখে বলে, তা সামান্য দুটো মুড়ি মুড়কি নাইবা দিলাম, মন্ডা মিঠাই খাজা গজার গল্প করো কেনা ছেলেদের কাছে, খুব পেট ভরবে। কথা কয়েছে, বাঁচা গেল। নবকুমারের ভয়টা অনেকটা ভাঙে। সত্য যখন মুখ খুলেছে বুঝতে হবে অবস্থা একেবারে মারাত্মক নয়। কথা না কয়ে চোয়ালের হাড় শক্ত করে নিঃশব্দে বসে থাকাটাতেই বড় ভয় নবকুমারের। অফিসে নবকুমারের কর্মদক্ষতার আর বুদ্ধিমত্তার এত সুনাম, নিম্নবর্তীরা এত ভয় ভক্তি করে তাকে, সেখানে নিজেকে তো বেশ একজন মনে হয়। কিন্তু বাড়িতে এলে যে কি হয়, সেই চির অসহায়তা। তবু আজ এখন সত্য মুখ খুলেছে, তাই নবকুমারের সাহসে ভর করে বলে, আহা, খিদে কাহিল হয়ে গেছে একেবারে। আপিস স্কুল থেকে ফিরে খিদে যা জোর লাগে জানি তো। অর্থাৎ এই সুযোগে নিজের কথাটাও ঢুকিয়ে দিল নবকুমার। আর রাগ নিয়ে বসে থাকা চলে না। সত্য উঠে পড়ে। নবকুমারও আর বেশি সময় নেই বুঝে তাড়াতাড়ি বলে ওঠে, রাগ তো দেখালে এত, বলি ছাদা এত ঘেন্না কিসের? ছাদা আবার কে না আনে? কেন, তোমার বাপের বাড়ির দেশে ছাদার চল নেই বুঝি? আমরা তো বাবা ছেলেবেলায় ওই ছাদাটার আশাতেই নেমন্তন্নে যেতাম। ছোট পেটে আর কতই খেতে পারতাম বলো? বাড়িতে এসে পরদিন সকালে সেই ছাদার সরাক খুলে, থাক হয়েছে, গল্প রাখো, মুখার ধোগে বলে সত্য উঠে যায়। মনটা হঠাৎ যেন নরম হয়ে গেল। সত্যি, এতে রাগের কি ছিল? তাদের ছেলেবেলায় তারাও তো কেন চল থাকবে না তার বাপের বাড়ির দেশে? তাদের বাড়ির কাজকর্মী তো কত সরা সাজানো, মালসা সাজানো, হাঁড়ি সাজানো দেখেছে। লোকে খাওয়া দাওয়ার পর নিয়ে গেছে। রামকালী নিজে দাঁড়িয়ে তদারক করেছেন মাথা পিছু ঠিক মতো যাচ্ছে কিনা। সঙ্গের ঝিটা, মুনিশটা, রাখালটা পর্যন্ত বাদ যেত না। আবার সত্যরাও পিস ঠাকুমার সঙ্গে যখন এ বাড়ি ও বাড়ি নেমন্তন্ন গেছে, তারা দিয়েছে, নেয়া হতো না তা তো নয়। আর একটা উৎসব ছিল বিশেষ আকর্ষণীয়, সেটা হচ্ছে আটকৌড়ে।
গ্রামে কারো বাড়িতে ছেলে জন্মালেই 8 দিনের মাথায় ডাক পড়ত অপর বাড়ির কুচো ছেলেদের কুলো পিটাতে। সেই সম্মানটা অবশ্য শুধুই ছেলেদের। তবে খই, মুরগি, 8 ভাজার সম্ভার থেকে মেয়েরা বঞ্চিত হতো না। 8-8 করে বেড়া বিনুনি বাঁধা, কোমরের ডুরে শাড়ির আঁচল জড়ানো, পাড়া সচকিত করে মল বাজিয়ে যাওয়া নিজের সেই চেহারাটা যেন চোখের ওপর দেখতে পেল সত্য। ফিরত সেই ডুরে শাড়ির আঁচলটা কৌশলে কোঁচড়ে পরিণত করে, তাতে খাজা গজা 8 ভাজার বোঝাই নিয়ে। তার মধ্যে কেউ কেউ বা আবার 8টা করে পয়সা মিশিয়ে রাখত। বাড়ি এসে কি মহল্লাসে সেই পয়সা খোঁজার ধুম। কই, নিজেকে বা অপরকে তো তখন হ্যাংলা মনে হতো না। কেন হতো না? আজই বা কেন? স্বামী পুত্রের খাবার গোছাতে গোছাতে কারণটা ভাবল সত্য। নির্ণয় করল একটা, ওদের খেতে দিয়ে উপস্থাপিত করল সেই কথাটা। বলছিলে আমাদের নিত্যানন্দপুরে ছাদার চল ছিল কিনা? থাকবে না কেন, খুবই ছিল। তবে কথাটা হচ্ছে, সেই দেওয়ার মধ্যে নেমন্তন্নকর্তার অহংকারটা ফুটে উঠত না, বরং যেন দিতে পেরেই কেতার্থ। তাই যারা নিত তাদের মধ্যে মান অপমান ঘুলত না। এই তোমার দত্তবাড়ির বাপুর সপ্তাহতেই যেন অহংকার। এতখানি একখানা তিজেলে 52 প্রস্থ মিষ্টি সাজিয়ে রেখেছিল তো আসনের পাশে, তা সেটা মানুষের পালকিতে তুলিয়ে দেবে তো? তা নয়, বাড়ির লোকেরা কে কোথায় ঠিক নেই, কাকস্য পরিবেদনা। দাসী মতন একটা মেয়ে মানুষ ভাঙা কাশি গলায় চেঁচিয়ে উঠল, ওগো বামুন মেয়ে, তোমার ছাদা পড়ে রইল যে, দেখো তো অভব্যতা, নেব আমি হাতে তুলে? সত্যর স্বামী পুত্রের মনে সেই 52 রকম কি প্রতিক্রিয়া সৃষ্টি করল কে জানে। তবে নবকুমারকে স্ত্রীর কথায় তা সত্যি বলে সায় দিতেই হল। তারপর কথাটা সে নিজেই পারল। তারপর সত্যি সেই সোনার হাটছড়াটা দিয়ে এলে নাকি? তা সত্যি দেব না তো মিথ্যে দেব? দেব বলি তো নিয়ে গেলাম। নবকুমার আক্ষেপ নিঃশ্বাস গোপন করে উদাসভাবে বলে, তোমার জিনিস তুমি ফেলে দিতে পারো, বিলোতে পারো, সে কথা না। তবে পাড়ার 2-1জনকে শুধিয়েছি সকালে। কেউ আধুলিটা, কেউ সিকিটা দিয়েছে। টাকার ঊর্ধ্বে কেউ ওঠেনি। সত্য এই প্রসঙ্গে জবনিকাপাত করে দিতে বলে, যাজ্ঞে বাপু, কচি ছেলেকে দেয়া জিনিসের কথা নিয়ে কচকচানিতে কাজ নেই, ছাড়ান দাও কথায়। এবার পুরুষ ব্যাটা ছেলের মতো একটা কাজ করো দেখি, এখানে বাসা খোঁজো। বাসা? আবার বাসা খুঁজব? বদলাবেই বাসা? তাই তো স্থির করেছি। মনে করেছি নয়, ইচ্ছে করেছি নয়, সংকল্প করেছিও নয়, একেবারে স্থির করেছি। নবকুমারের মনে মনে নিজের হার নিশ্চিত জেনেও লড়াইয়ে নামে। তা স্থির করবে বই কি, মাথাটাই অস্থির যে, তাই নিত্য নতুন স্থির করা। বলি, এই ভাড়ায় এমন বাসার পাবে? দত্তদের নাকি নেহাত পয়সায় দৃকপাত নেই, তাই বাসাগুলো এত সস্তায় ছেড়েছে। অপর কেউ হলে এর 1.5 দাম হাঁকত। ওসব কুমতলব ছাড়ো। সত্যর সেই জোড়া ভুরুর নিচে গভীর কালো চোখ জোড়া সহসা একটা কৌতুক রসাশ্রিত বিদ্যুৎ কটাক্ষে ঝিলিক মেরে ওঠে। সত্যবামনি কবে তার মতলব ছেড়েছে? নবকুমার সেই মুখের দিকে হাঁ করে তাকিয়ে থাকে। সত্যর হাসিটা দুর্লভ বলেই কি এত অপূর্ব? না, এই অপবাদ নবকুমার দিতে পারে না সত্যবামনি কখন তার মতলব ছেড়েছে। শুধু নবকুমারই বুঝতে পারে না অকারণ সুস্থ শরীর ব্যস্ত করে কি সুখ পায় সত্য। সঙ্গে সঙ্গে হাঁ করে তাকিয়ে থাকা চোখ ফিরিয়ে নিয়ে বেজার মুখে বলে নবকুমার, কেন, এ বাসে আবার কি অপরাধ করল? সে তোমায় বলে তুমি বুঝবে না। না, আমি তো কিছুই বুঝব না, যত বোঝার কর্তা তুমি। বাসা ফাসা বদলানো হবে না, বারে বারে এক কেত্তন। পাখি পক্ষী নাকি যে রাত দিন বাসা বদলাবো? হবে না বলে দিচ্ছি, ব্যাস। তা বেশ, হবে না। সত্যি, কর্তার কথাই বজায় থাক। বলে সত্য উঠে যায়।
গল্পকথন বাই কল্লোল চ্যানেল আপনারা শুনছেন আশাপূর্ণা দেবীর লেখা প্রথম প্রতিশ্রুতি। আজ ষোড়শ পর্ব। আমরা নিয়মিত গল্প পাঠ করে শোনাচ্ছি। আপনারা যারা প্রথমবারের মতো শুনছেন কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন। গল্প পাঠ ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। নিজে ভালো থাকবেন, আশেপাশের লোকজনকে ভালো রাখবেন। টাটা।